উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে বেড়েছে শীত, ঘন কুয়াশা, কনকনে বাতাসে ব্যাহত জনজীবন। সিরাজগঞ্জে ধনীদের ভূমিহীন বানিয়ে খাস জমি বন্দোবস্তের অভিযোগ, বরাদ্দ পেয়ে বিক্রিও করছেন অনেকে। রাজধানীতে শিক্ষা অফিস থেকে বই সংগ্রহ চলছে, ডিসেম্বরের মধ্যেই সব পাওয়ার আশা স্কুলগুলোর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে, করোনার ঘেরাটোপে বন্দী ছিল 2020-এর সংস্কৃতি অঙ্গন, নতুন বছরে উচ্ছল জীবনের প্রত্যাশা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আলিসা। পঞ্চগড়ে প্রতিদিন কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। গত 4 দিনে তাপমাত্রা নেমে এসেছে 10 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে। কখনো মৃদু, কখনো বা মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পুরো জেলায়। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরের জেলা নীলফামারীতে। সরকারিভাবে জেলায় 29,500 কম্বল এবং আরও ক্রয়ের জন্য নগদ 36 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উত্তরের জনপদ গাইবান্ধায় শীতের প্রকোপ বেড়েই চলেছে। কৃষিতে পড়েছে প্রভাব। অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভুট্টা সহ শীতকালীন মৌসুমি শাকসবজি। সকল ধরনের শাকসবজির উপর বিরূপ প্রভাব পড়ছে, বাড়তেছে না, তারপর পোকামাকড় পড়তেছে। এটা কোকড়া লাগিয়েছে মরিচ গাছ, তাদের ভুট্টা পোকা লাগছে। ঠান্ডার দাপটে বিপর্যস্ত সীমান্তবর্তী লালমনিরহাটের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে চরাঞ্চলে মানুষ বেশ বিপাকে। ঠান্ডার কারণে গবাদি পশু পালনেও হিমশিম খেতে হচ্ছে তাদের। দুপুরে আগুন পোয়াতে যায়, কাজকর্ম কখন কি খাই, কিভাবে চলাফেরা করি, এই ঠান্ডা মতো বেরোন যায় না। ঠান্ডাতে ঘরটি বেরোবে না, কামাই তো করার লাগে, কি খাই। বুড়া মানুষ আমরা কাজ কামাইতে কিছু করবাই না, বুড়া ঠান্ডাতে আমরা মরি যাবার না সিহারে। খুলনায় শীত যত বাড়ছে ততই বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া সহ নানা রোগ। আক্রান্ত বেশি হচ্ছে শিশুরা। এই মুহূর্তে আমাদের প্রায় 30 থেকে 40% রোগী শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর এগুলো নিয়ে আসছে। বলছে বুকে নিউমোনিয়া হয়েছে, পাতলা পায়খানা করতেছে, নিউমোনিয়া। রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে, সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত কারণে রোগীদের ভিড়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের সয়দাবাদে অর্থের বিনিময়ে ধনী ব্যক্তিদের ভূমিহীন বানিয়ে খাস জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। কেউ কেউ আবার জমি বরাদ্দ নিয়ে বিক্রিও করে দিয়েছেন। আর ভূমিহীনরা বলছেন ঘুষ দিয়েও জমি পায়নি তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল, পঞ্চসোনা সহ আশেপাশের মৌজার 46 বিঘা খাস জমি 90 জনকে বরাদ্দ দেওয়া হয়। এদের মধ্যে আছেন পঞ্চসোনা মৌজার গোলবার শেখ ও খাস বড় শিমুলের জাহাঙ্গীর আলম। অভিযোগ, এই দুজনই বিত্তশালী। শুধু তারাই নয়, এমন আরও 78 জন বরাদ্দ পেয়েছেন খাস জমি। পূর্বের থেকে খাস হয়েছিল, সিএসএ আসছিল খাস, এসেও খাস আর এসেও খাস, সেটা আমি পাইছি, আমরা ছেলে পাইছি। এই জায়গাটা কিভাবে পাইছেন আপনি? ওই যে ভূমিহীন সরকার থেকে ছাড়ছিল, এই ভূমিহীন হিসাবে আমার গরিব আন্দাজে এই জন্য দিচ্ছে। কয়টি সীমান্ত টাকা পাইছেন? 37 ডিসেম্বর টাকা। অথচ পঞ্চসোনার হতদরিদ্র কোরবান আলী দীর্ঘদিন ধরে 31% খাস জমিতে বসবাস করে আসলেও বরাদ্দ পাননি। 5.5 লক্ষ টাকা নিছে, টাকা নিয়ে আমাকে রেস্টে রেখে দিছে। কার কাছে নিছেন? ওই নিচে হলো রিকবল আর হামিদুল।
ওরা নিচে ওই সরকারের কাছ থেকে ভূমিহীনদের। অভিযোগ, উপজেলা ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী ঘুষের দাবি মেটাতে না পারলে জমির বরাদ্দ পাওয়া যায়নি। যারা ভূমিহীন না তারাই তো পাইছে জমি। 35,000 টাকা দিয়ে আইছি, কাগজপাতি সবকিছু ঠিক হয়েছে, খালি আলা আমাকে একটু দলিল দিব, এই দলিলও দিতেছে না। খাস জমি বন্দোবস্ত নিয়ে অনিয়মের বিষয়ে জানতে অফিসে গিয়ে সার্ভেয়ার সেলিম হোসেনকে পাওয়া যায়নি, তবে ফোনে অভিযোগ অস্বীকার করেন তিনি। আমাদের কোনো কিছু করার থাকে না, এটা হচ্ছে যারা হলো কর্তৃপক্ষ থাকে তাদের সাথে সংশ্লিষ্ট হলো মিটিং এ সংশ্লিষ্ট অনেক লোকজন থাকে, তারা যদি অনুমতি দেয় তাহলে রেজুলেশন হবে, নাহলে না হবে। স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি তদন্ত করে যারা দায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সরকারি খাস জমি বন্দোবস্তে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভূমিহীনদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজধানীতে থানা শিক্ষা অফিস থেকে বই সংগ্রহ করছে স্কুলগুলো। একদিনে সব শ্রেণীর বই না পেলেও ডিসেম্বরের মধ্যে সব বই পাওয়ার আশা করছেন শিক্ষকরা। শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন, বই আসা মাত্রই স্কুলের প্রতিনিধিদের ডেকে দিয়ে দেওয়া হচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। থানা শিক্ষা অফিসের গুদামে থরে থরে সাজানো নতুন বই। বিভিন্ন স্কুলের শিক্ষক অপেক্ষা করছেন বই সংগ্রহ করার জন্য। শিক্ষা অফিসের কর্মী ও শিক্ষক সকলেই ব্যস্ত। বই পেলেই তোলা হচ্ছে ট্রাকে, কেউ ট্রাকের অপেক্ষায় আছেন। নতুন বই চলে যাচ্ছে বিভিন্ন স্কুলে। বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা বলছেন, করোনার কারণে একটু দেরিতেই বই সংগ্রহ করতে হচ্ছে, তবে কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানান তারা। 6 থেকে 9 পর্যন্ত বই সংগ্রহ করতে আসছি, তবে আজকে 6 এবং 8 এর বই পেয়েছে। এখান থেকে বই নিব 2 দিনে, একদিনে নেওয়া সম্ভব হচ্ছে না। তারা বলছে গোডাউনের কিছুটা সংকলন আছে। শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে বেশিরভাগ বিষয়ের বই স্কুলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। যথাসময়ে তারা বই পাবে, আমরাও তাদের প্রেস আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আর আমরাও তাদেরকে বলছি যে তারাও যথাসময়ে ইনশাল্লাহ বই পেয়ে যাবে। এবার বইয়ের মানের সাথে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা 2020। 2020-এর প্রায় পুরোটা সময়ই করোনার ঘেরাটোপে বন্দী ছিল সাংস্কৃতিক অঙ্গন। উন্মুক্ত স্থানে ছিল না কোনো আয়োজন অনুষ্ঠান। মিলনায়তনগুলোতে ছিল নিদারুণ শূন্যতা। সিনেমা হল বন্ধ থাকায় আঘাত আসে চলচ্চিত্র শিল্পে। ঘরবন্দি হয়ে বেকার হন শিল্পীরা, টান পড়ে আয়ে। নতুন বছরের সতেজ পৃথিবীতে উচ্ছল জীবনের প্রত্যাশায় সংস্কৃতিজনরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। করোনা ভাইরাসে থমকে যায় গোটা বিশ্ব। মার্চে দেশে প্রথম সংক্রমণ, দিনে দিনে তা বাড়তে থাকে। সাধারণ ছুটিতে ভুতুরে অবস্থা সবখানেই। মহামারীর কালো ছায়া নেমে আসে সংস্কৃতি অঙ্গনে। শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চ, জাতীয় জাদুঘর অথবা রবীন্দ্র সরোবরে সবকিছুই নিশ্চুপ। এরকম নীরব নিথর চিত্র দেশের সব মিলনায়তনে। বাংলার চিরায়ত উৎসব বর্ষবরণেও ছিল না মানুষের কোলাহল। রমনার বটমূল বড্ড বেসুরো, থামে মঙ্গল শোভাযাত্রা। করোনার থাবায় বন্ধ গ্যালারি, চিত্রশিল্পী, দর্শক কোথাও কেউ নেই। সিনেমা হলের টিকিট কাউন্টার একদম একা, হল গেটে তালা। মার্চ থেকেই সব ধরনের শুটিং বন্ধ। লাইট, ক্যামেরা, অ্যাকশন কাট, চেনা শব্দগুলো অপরিচিত হয়ে ওঠে শিল্পীদের কাছে। সবার মতো ঘরবন্দি শিল্পী, কলাকুশলীরা। মুজিব বর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসও সংক্ষিপ্ত করা হয়। জনস্বাস্থ্য বিবেচনায় সবকিছু হয়েছে ভার্চুয়ালে। সাংঘাতিকভাবে এটা আমাদেরকে বিধ্বস্ত করবে, আমাদের অর্থনীতিকে, আমাদের সংস্কৃতি চর্চাকে, আমাদের লেখালেখি, আমাদের যত ক্রিয়েটিভ কাজ আমি বলবো এগুলো কিন্তু নষ্ট করবে। কাজে আমাদের এখন এই চর্চাটা আমাদের রাখতে হবে, আমাদের মনের জোরটা রাখতে হবে। যদি করোনা আরও বেড়েও যায় শীতে বলা হচ্ছে, তারপরে জীবন চলবে। জীবনকে আমরা ভালোবাসি, কাজে আমাদের মনের জোর হারালে চলবে না। আমরা নিয়ম মেনে চলবো, করোনা
থেকে আমরা মুক্ত হব। সত্যিকার মুক্ত না হলে মানসিকভাবে মুক্ত আমাদের হতেই হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানেই হলো সমাগম, আর সমাগম মানেই হলো কোভিডকে আমন্ত্রণ জানানো। সেই জন্য সকল কর্মকাণ্ড বন্ধ। কিন্তু সেকেন্ড ওয়েভ আসাতে আবার প্রকোপ বাড়ছে, আমরা সেটা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে এখন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে একটু দূরেই থাকতে হবে। দৈনিক মজুরির ভিত্তিতে যারা কাজ করতেন, নাজুক অবস্থায় পড়েন তারা। অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ছিল সরকারের। তারপর প্রায় 12,000 সাংস্কৃতিক কর্মীদের আমরা হাত প্রসারিত করেছি। এটা আরও সেরকম অবস্থা তৈরি হলে সেকেন্ড ওয়েভ যেভাবে আসছে সেটা যদি প্রথম ওয়েভের মতো এরকম ব্যাপক হয়ে যায়, আল্লাহ মাফ করে যদি হয়, তাহলে আমরা আবারও সেই আগের পথে যাবো, আবারও তাদের জন্য একটা প্রণোদনের ব্যবস্থা করবো। সেই প্রস্তুতি মন্ত্রণালয় আছে। সুর ছন্দে আসুক নতুন বছর, এই প্রত্যাশা সংস্কৃতিজনদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ঝালকাঠিতে আদালত চত্বরে নির্যাতিত তরুণীকে বিয়ে, ধর্ষণ মামলায় আসামির জামিন। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ঝালকাঠিতে আদালত চত্বরে নির্যাতিত তরুণীকে বিয়ে করে জামিন পেয়েছে ধর্ষণ মামলার আসামি নাইম সর্দার। অবকাশকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহর নির্দেশে দুই পক্ষের উপস্থিতিতে এ বিয়ে হয়। ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার বালিঘুনা গ্রামের আরজু আক্তার গত 8 নভেম্বর তাকে ধর্ষণ করা হয়েছে জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর আসামির বাবা ছেলেকে ঝালকাঠি থানায় সোপর্দ করেন। জামিন শুনানির সময় আসামি ভিকটিমকে বিয়ের আগ্রহ প্রকাশ করলে এবং নির্যাতিত পক্ষ প্রস্তাবে রাজি হলে বিচারক আদালত চত্বরে 5 লাখ টাকা দেনমোহরে বিয়ের নির্দেশ দেন। করোনা পরিস্থিতিতেও জল পাহাড়ে ঘেরা রাঙামাটিতে পর্যটকের ভিড়। জেলার নৈসর্গিক পরিবেশ বরাবরই আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী মানুষকে। যথাযথ অবকাঠামো গড়ে উঠলে এই এলাকা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যটকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। পাহাড়, হ্রদ, নদী, ঝর্ণার অপূর্ব মিশেলে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি। পাহাড়ের জীববৈচিত্র্য আর কাপ্তাই লেকের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। করোনা মহামারীর মধ্যেও শীতের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙামাটিতে আসছেন পর্যটকরা। খুব ভালো লাগছে। আসলে আমি আগে রাঙামাটির ইউটিউবে দেখেছি, অনেক দেখেই এখানে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য থেকে হচ্ছে অন্যতম, যেহেতু সবুজ ঘেরা, প্লাস আমার কাছে খুব ভালো লাগছে। আসলে এত সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, তো আমাদের হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ করা। আমাদের অনেক ভালো লাগতেছে। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এখানকার প্রকৃতি এত সুন্দর। এদিকে পর্যটন অবকাঠামোর ঘাটতির অভিযোগ পর্যটকদের। নিসর্গ কন্যা রাঙামাটিকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার দাবি তাদের। যে এখানে যে আদিবাসীদের মন্দির আছে আর শুভলংয়ের যে পাহাড়ি ঝর্ণা আছে, এগুলো অনেকেই না দেখলে বুঝবে না যে এখানের সৌন্দর্যটা কোথায়। আস্তে আস্তে এই সম্ভাবনার খাত যেটা সেটা সমৃদ্ধ হচ্ছে আরও। তো আমি চাই বাংলাদেশ এটা নিয়ে এগিয়ে যাক। সরকার চেষ্টা করতেছে যদি আরো একটু উন্নত করতে পারে তাহলে আমাদের যাতায়াত বা সবাই আসতে পারবো। রাঙামাটির প্রকৃতির উপর নির্ভর করে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করছেন পর্যটকরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন। ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী গোলাম মোস্তফার নেই কোনো স্মৃতিস্তম্ভ। জেলার অনেক বধ্যভূমিও সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে। স্বাধীনতার 49 বছরেও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ হয়নি কোনো ভাস্কর্য। তবে জেলা প্রশাসন বলছে উদ্যোগ নেওয়া হয়েছে, সংস্কার করা হবে বধ্যভূমি, নির্মাণ করা হবে স্মৃতিস্তম্ভ। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী আর তাদের দোসররা ঘৃণ্য এক পরিকল্পনায় মেতে ওঠে। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে হত্যা করে জাতির সূর্য সন্তানদের। সারা দেশেই চলে এই হত্যাযজ্ঞ। ঠাকুরগাঁয়ে হত্যা করা হয় ভাষা সৈনিক গোলাম মোস্তফাকে। 1998 সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে অধ্যাপক গোলাম মোস্তফার নামে স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়, কিন্তু তার কবর সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। শহীদ বুদ্ধিজীবী গোলাম মোস্তফা সহ 7 জনকে ধরে নিয়ে যায় পীরগঞ্জ ঠাকুরগাঁও রোডের জামালপুর ফার্মে। তাদেরকে নির্মমভাবে গুলি করে এবং বেয়নেট খুঁটিয়ে হত্যা করার পর লাশ ফেলে রেখে যায়। স্বাধীনের পদক, 21-এর পদক, এত কিছু সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু এই পরিবারকে দেওয়া হয়নি।
দেওয়া হয়নি, কারণ এখানে তো আমাদের পরিচয় কেউ বলতেছে না, জানাচ্ছে না। জানালে লোকাল থেকে সেটা দায়িত্ব হবে, তারপরে না আসবে, ওই লোকাল থেকে আমাদের মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ঠাকুরগাঁও সদরের ফাটাবাড়ি ভামরাদহ ইউনিয়নের দেশিয়াপাড়া বধ্যভূমি পড়ে আছে অযত্ন অবহেলায়। এরই মধ্যে বধ্যভূমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। একজন কাকে নিয়ে আসতেছে আর মানে ঘাড়ে চোট দিচ্ছে, কাগো পেটে ডেগার মারি দিচ্ছে, কাগো ফায়ার করতেছে। এইভাবে চোট দিতে 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 তাদের আর অস্ত্র চলে না চলার পরে লাঠি দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করলো। আমাদের আসলে ওইটি খলিলুপের বাড়ি, খলিলুপাতে সালা আসলে হামা বাড়ি। বারাডাঙ্গিতে, হরিপুরে, রানীশঙ্কলে, ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় কবরগুলো সংরক্ষণ হয় না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে জেলায় নেই কোনো ভাস্কর্য। মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেবার প্রয়াসেই কিন্তু ভাস্কর্যের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। জেলা প্রশাসন বলছে গোলাম মোস্তফা স্মৃতি সংরক্ষণ সহ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য নির্মাণ করা হবে। সুন্দর ডিজাইনে, সুন্দর স্থাপত্য ডিজাইনে আমরা এই বদ্ধভূমিগুলো আমরা সংস্কার করব, ডিজাইন করব, করে আমরা তাদের নতুন প্রজন্মের কাছে আমরা এই তাদের যে অবদান সেটা আমরা জানানোর ব্যবস্থা করব। একই সঙ্গে আমাদের যে বুদ্ধিজীবী শহীদ মুস্তফা আছেন, তার পরিবার এবং তার সমাধি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে আমরা নির্দেশনা দিয়েছি। স্মৃতিস্তম্ভ নির্মাণ বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণে কার্যকর উদ্যোগের দাবি ঠাকুরগাঁওবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে বেড়েছে শীত, ঘন কুয়াশা, কনকনে বাতাসে ব্যাহত জনজীবন। সিরাজগঞ্জে ধনীদের ভূমিহীন বানিয়ে খাস জমি বন্দোবস্তের অভিযোগ, বরাদ্দ পেয়ে বিক্রিও করছেন অনেকে। রাজধানীতে শিক্ষা অফিস থেকে বই সংগ্রহ চলছে, ডিসেম্বরের মধ্যে সব পাওয়ার আশা স্কুলগুলোর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।